চলেন একটু রাইডের মজা নেই। আরে কি চাপানটা চাপাইছে, তারপরেও বের হয়ে গেছি। আমি লাস্ট কয়েকদিন আগে এই বাইকের একটা ভিডিও বানাই। বাইকটার ভিডিওটা সম্ভবত আপনারা একদিন আগেই দেখবেন, এরকমটাই হবে, কারণ আমি সবগুলো ভিডিও একসাথে মানে আপলোড দেওয়ার প্ল্যান করছি। আর এই বাইকটা নিয়ে যখন ভিডিওটা বানাই তখন আমি বলতেছিলাম যে এই R15 V3, যদিও এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, যাই হোক V3 তো V3, অ্যান্ড আমি বলছিলাম যে এই R15 V3 এটা নিয়ে একসময় এয়ারপোর্ট রোডে অনেক রাজত্ব করছি বা অনেক মজা টজা করছি, এ ধরনের কথা। অ্যান্ড বাইকটা যখন আমি ভিডিও করার পরে ফেরত দিতে গেছি তখন আমি বলতেছিলাম যে আসলে এই বাইকটা নিয়ে একসময় এয়ারপোর্ট রোডে অনেক মজা টজা করছি। সকালে বের হইতাম রাইড করতে, বিকেলে বের হইতাম, এই সেই মানে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলাম। অ্যান্ড পরে যদিও এটা অনেক মডিফাইড, আমারটা কোনো মডিফিকেশন করাই ছিল না, শুধু একটা এনজিকের লেজার ইরিডিয়াম প্লাগ মনে হয় লাগানো ছিল, যাক যে ব্যাপারে কথা হচ্ছে। অ্যান্ড তখন আমাকে বাইকের যে ওনার, যার কাছে বাইকটা আছে বা ছিল, সে বলতেছে ভাই আপনি কি আবার V3 কিনতে চান? পরে আমি বললাম যে না, আমি আসলে V3 কিনতে চাই না। বলে তাহলে এক কাজ করেন, আপনি এই V3টা কিছুদিন চালান। অ্যান্ড আমি নর্মালি কারো বাইক আসলে অনেক দিনের জন্য নেই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কখনো আমার বাইক কাউকে অনেক দিনের জন্য দেইও না, আমি দেই না বলতে গেলে। বাট তারপরে V3 অনেকেই বলতেছিল V3-র ভিডিও চান বা আবার V3 যাতে কিনি। আর যেহেতু এই সুযোগটা আমার হয়ে গেছে সেহেতু আমি চিন্তা করলাম V3টা তাহলে নেই, V3 নিয়ে কয়েকদিন একটু ভিডিও বানাই। আমি কালকে রাতে এই V3টা রিসিভ করি। অ্যান্ড আমি কি কিনছি না কি, মানে আসলে কি আবার ফেরত দেবো কিনা, নাকি একদম পার্মানেন্ট এটা আমার কাছে থাকবে, এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমি নিজেও জানি না। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো বাইকটা কতদিন থাকবে বা কি, এবং বাইকটা নিয়ে কি ভিডিও হবে, অ্যান্ড বাইকটার কি অবস্থা, অ্যান্ড বাইকটাকে আমি কিনবো কি কিনবো না আপনাদের সাথে আসলে আলাপ আলোচনা করবো। আমি নিজেও এখনো পর্যন্ত অনেক কিছু শিওর না, এই জন্য আপনাদের সাথে আলাপ আলোচনা করবো বলতেছি। তাহলে চলেন স্টার্ট দেই। অ্যান্ড আজকে আমরা রাজত্ব করবো হচ্ছে এয়ারপোর্ট রোডে। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. এয়ারপোর্ট রোডের রূপ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যখন প্রথম আসতাম রাস্তাও এত বড় ছিল না, যখন V3 নিয়ে আমি এখানে চালাইতাম। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো রাস্তাও ছোট ছিল, ফ্লাইওভার ছিল না, আর গাড়িও মনে হয় এত বেশি ছিল না। এখন রাস্তা বড় হওয়ার সাথে সাথে গাড়ির চাপও বাড়ছে। অ্যান্ড আমারটা তো ABS ছিল না। বাট আসলে একটা ব্যাপার কি জানেন, V3 ইন্দোনেশিয়ানের বাইক, মানে ব্রেকিং বাইক, এই ABS-এর চেয়ে অনেক বেশি ভালো। ইন্দোনেশিয়ানে তো আগে ABS হইতো না, এখন তো ABS হয় এমগুলাতে, কিন্তু তারপরে আমি বলবো যে এর বাইটের চেয়ে আগের যেটা, মানে এখনো যেটা নন ABS বা ভার্সন 4 যেটা, ওইটার বাইট অনেক বেশি ভালো। এটার মধ্যে বিশাল বড় একটা ডিস্ক লাগানো হয়েছে, বাট তারপরেও বাইট অতটা ভালো হয় নাই আমার যেটা মনে হইতেছে। আমার যেটা মনে হয় ভালো ডিস্কের চেয়ে আসলে প্যাড মনে হয় ব্রেকিং বাইটটা বেশি ভালো করে। কারণ আমার জিক্সারের প্যাডে যে বাইট পাই ওটা আমার মনে হয় যে এই R15 থেকে মানে অনেক বেশি ভালো বাইট পাই। একদম ধরা মাত্রই এটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে, বোঝা যায় যে ব্রেকিংয়ের বাইটের যে পাওয়ারটা, ওই পাওয়ারটা একদম হারে টের পাওয়া যায়। যাক, তবে এখন অনেক সুন্দর হয়েছে এয়ারপোর্ট রোডটা, অনেক বেশি এই এয়ারপোর্ট থার্ড টার্মিনালটা হওয়াতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড কিছুক্ষণ একটু বাইকটার সাথে এক হই, যদিও বাইকটা কয়েকদিন ধরেই আমার কাছে বা আমাদের কাছে, বাট আমি বাসায় নিয়ে আসছিলাম না। আমি ভাবছিলাম যে কোনো সময় আসলে চালাইতে নিচ্ছি, বাট যে কোনো সময় ফেরত দিয়ে দিব। এই জন্য ওরে লাল হয়ে যেতেছে, এই যে অ্যালার্জি হবে, ধুলা লাগতেছে, গরম লাগতেছে, তো এই জন্য একটা সিলসিলা শার্ট পরে বেরোইছি, যে সাগরের পাড়ের শার্ট পরে বেরোইছি, শুধু কোনো রকম স্যান্ডেল পরে বেরোইছি। ভাই অনেকে এটা নিয়ে আমার সাথে মজা করে, ভাই আপনি এত সহজ সরল একটা মানুষ, R15-এর মধ্যে স্যান্ডেল পরে চলে যান রাইড করতে। আসলে ভাই স্যান্ডেল পরে চলে যায়, এখন কি করব বলেন, যেটা আমি ওইটা আমি। বাট সেফটি গিয়ার বা সেফটি অবশ্যই মেনটেন করে চালানো উচিত, এই হলো ব্যাপার। চলেন আমরা আজকে কোন পর্যন্ত যাব এটা না এখনো পর্যন্ত ঠিক করি নাই। অ্যান্ড এই বাইকটার অনেক কিছুই প্রথম দিন যখন চালাইছিলাম, এখন যখন দ্বিতীয়বার চালাইতেছি বা কালকে যখন, মজার ঘটনা তো বলেই নাই রে ভাই, এই বাইকটা কালকে যখন আমি ফিরতেছি তখন কালশির ওদিকে মেন রোডে জ্যাম দেখে একটা গল্লির চিপার ভিতরে ঢুকছিলাম। অ্যান্ড চিপার ভিতরে ঢুকার পর আমার এই বাইকের তেল শেষ হয়ে গেছে, 2 কাটা তেল দেখাইতেছিল মিটারে। পরে ঝাঁকে ঝুঁকি দিয়া দেখি যে হায় একটুও তো তেল নাই। পরে আমি কি করবো, শুভ ভাইরে ফোন দিছি। অ্যান্ড উনি অনেক দূরে ছিল, উনি বললো ভাই দেখেন আশপাশে না পাইলে অবশ্যই আমি আসবো। ওনার সাথে বাইক ছিল, অ্যান্ড আমার সাথে অলওয়েজ পাইপ থাকে ট্রান্সফার করার জন্য তেল। পরে ফোন দিলাম আমাদের প্রিয় আউটসাইডার রাহাতকে। রাহাত ভাই তুমি কই? বলে বাসায়। ওর বাসার উল্টা পাশেই আমি ছিলাম। পরে আমি বলতেছি ভাই তোমার বাইকে তেল থাকলে ভাই তোমাদের এদিকে তেল কই পাওয়া যায়? বলে হয়েছে কি তোমার? আমি বলে এক গলির ভিতরে আমার বাইক বন্ধ হয়ে গেছে। বলে তেল নাই।
আমরা না, আরে ভাই মিটারে দেখাইতেছে তেল আছে কিন্তু তেল নাই। বলে দাঁড়াও 10 মিনিট লাগবে, আসতেছি। এখন সে কোত্থেকে তেল ম্যানেজ করে দেখলাম এক বোতল পুরা ভৈরা তেল নিয়ে আমার কাছে আসছে বাইকে, ভুম ভুম, হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি টান্ডো গেঞ্জি লাগা, ফ্রেন্ডরা আড্ডা দিতেছিল বাসায়, ওইখান থেকে এসে চলে আসছে। মানে দিস ইজ কল, এটা কি বলবো, ফ্রেন্ডশিপ, বা দিস ইজ কল, এটা ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুড যে ব্যাপারটা। শোনা মাত্র চলে আসছে, সে কিন্তু আগে পিছে কোনো কিছু চিন্তা করে নাই। আর ইনশাআল্লাহ যদি ওরও কখনো দরকার পড়ে উত্তরা বা আশপাশে কোনো কিছু কোনো জায়গায়, শোনা মাত্র আমিও চলে আসবো ইনশাআল্লাহ। এই হলো অবস্থা। থ্যাংক ইউ আউটসাইডার, থ্যাংক ইউ রাহাত, যে তুমি কালকে এরকম একটা হেল্প করছো। অ্যান্ড ওর ওই তেল ভৈরা দেন পরে বাসায় আসছি, এরপরে জিক্সার থেকে তেল নিয়ে এটা ঢাইলা, দেখেন 3 কাটা অলরেডি বানাইছি। আর আজকে দেখি ট্যাঙ্ক ফুল করে বাসায় ফিরবো। এই হলো অবস্থা। মূলত আজকে রাইড করতেই বের হইতেছিলাম, অ্যান্ড রাইড করতেই বের হইছি। আজকে কোনো কাজ টাজ আমি রাখি নাই, শুধু রাইডেরই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকটা কয়দিন আমার কাছে থাকবে এটা আমিও শিওর না। ভাই যদি সেল করে দেয় বাইকটা আমি রেখে দিব, এই জন্যই নিচ্ছি। অ্যান্ড এই বাইকটার মধ্যে হচ্ছে সামনে 110 সেকশনের টায়ার লাগানো, পেছনে 150। এই জন্য ফার্স্টে আমি একদিন বলতেছিলাম যে ডাম্পার লাগানোর কারণে হয়তো হাত ছাড়লে বাইকটা স্টেবল থাকতেছে না, বা আমি ব্যালেন্স করতে পারতেছি না, বা আমার একটু ব্যালেন্সের প্রবলেম লাগতেছে। বাট আসলে এই প্রবলেমটা ডাম্পারের কারণে মোটেও হয় নাই। প্রবলেমটা হইতেছিল হচ্ছে সামনে 110 সেকশনের টায়ার। সামনে যখন আপনি রেগুলার 100 সেকশনের টায়ারে অভ্যস্ত থাকবেন, তখন হঠাৎ করে যখন 110 সেকশনের টায়ার লাগাবেন, তখন একটু টার্নিংয়ে আপনার ঝামেলা লাগবে, এটা একদম গ্যারান্টেড। আমি এর আগে আমার সজল যে ভাই, ওর বাইকে একটা টায়ার লাগাইছিলাম 110, এবং একদিন পরে ও ওইটা চেঞ্জ করে আবার 100 লাগায় নিয়ে গেছে, কারণ 110-এর ও ব্যালেন্স ভালো পাইতেছিল না। যাক, রোডঘাট ফাঁকা আছে, এক কাজ করি, শার্টের বাটনটা লাগায় দেন টান দেই ভালো মতো। ওই যে দেখেন ডানে থেকে কোন দিকে বাইক চলে যেতেছে। নর্মালি 100 সেকশনের টায়ার লাগাইলে আমি বডি দিয়ে ব্যালেন্স করতে পারি, আর 110 লাগাইলে ওর মতো যাইতে থাকে। ও অনেক দিন পর আবার এয়ারপোর্টে রোডে রাজত্ব করতেছি R15 V3 নিয়ে। অ্যান্ড স্পিড তো 100 উঠে গেছিল, বুঝিই নাই। মোটা চাক্কা লাগানো যে স্পিড খুব একটা কম উঠে তা না, স্পিড উঠে। ওরে ভাই সার্জেন্ট, স্পিড গান না থাকলেই হয়। স্পিড উঠতেছে, বাট স্পিডটা একটু স্লো উঠে, বাট উঠে না যে তা না। আজকে রোডঘাট অনেক ফাঁকা, এই রোডে কি স্পিড গান মারে? আসলে মনে হয় না মারে। যাই হোক, সার্জেন্টারে দেখা দাঁড়ায় থাকতে দেখা ভয় পেয়ে গেছিলাম। ও সে লাগতেছে, ওই আগের ফিলটা পাইতেছি। আগে কি হয়তো ঘুম, আপনারা যারা পুরানো ভিডিও দেখছেন জানেন তো, ঘুম যদি না আসতো সকাল সকাল বাইকটা নিয়ে স্টার্ট দিতাম অ্যান্ড বের হয়ে যেতাম। এদিক থেকে এসে ঘুরে টুরে একটু চা খেয়ে দেন আবার বাসায় গিয়ে তারপরে একটা শান্তির ঘুম হইতো। আসলে বাইক চালাইলে হেভি রিল্যাক্স থাকা যায়। আরে একটা বাইকে ভাই দেখেন 70-এর উপরে কত স্টেবল, এখনো মনে হইতেছে আরও স্পিড বাড়াইতে পারবো। অন্যান্য কোনো কমিউটার বাইক বলেন, যাই বলেন, 70-75-এর উপরে গেলে মনে হয় যে জীবনটা মনে হয় মুঠের মধ্যে চলে আসছে, যে কোনো সময় বের হয়ে যাবে। বাট R15 টেকনোলজিটা এত ভালো বানাইছে। এখন সামনে যদি R3 আসে, তাহলে শুধু চিন্তা করতেছি যে আসলে ওইটা কি মাখন মাল হবে। R3 300 সিসির একটা বাইক, ডুয়েল সিলিন্ডার ইঞ্জিন, ও ওয়াও। এরপরে হচ্ছে R6 ভাই 600 সিসির বাইক, 4 সিলিন্ডার ইঞ্জিন, ওইটা কি ওয়াও হবে। R7, ওরে R1 যেটা 1000 সিসি বাইক ভাই, চিন্তা করা যায় 150-এ আমরা যে মজাটা পাইতেছি, আর এটা যদি 600-তে যায়। R6 তো অনেক জনপ্রিয় একটা বাইক, বাট বাংলাদেশে এগুলা এই জীবনে আসবে কিনা বলা মুশকিল। তবে বাংলাদেশের রাস্তাঘাট এত সুন্দর হইতেছে এবং এমন কঠিন কঠিন আইনগুলো আমাদের জন্য দিতেছে, এটা একটা কিন্তু ভালো। এটা একটা ভাই গাড়ি কেমনে চলতেছে, যাই হোক ওই পার দিয়ে একটা গাড়ি মনে হইতেছিল অ্যাক্সিডেন্ট হবে। যেটা বলতেছিলাম, আমাদেরকে এত ন্যায় নীতি আইন শেখানো হইতেছে কেন জানেন? কারণ হচ্ছে আমার যেটা মনে হয়, আসলে আপনি আইনে থাকতে থাকতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনাকে বড় সিসির জিনিসপত্র বা পাওয়ারফুল জিনিস দিলেও আপনি ওইটা চালাইতে জানবেন। আর এখন এই অবস্থায় যদি আপনাকে হুট করে বাংলাদেশের আইন যদি এখন যে অবস্থা চলতেছে, এই অবস্থায় যদি হুট করে আপনাকে একটা 600 সিসির বাইক দেওয়া হয়, আপনি অ্যাক্সিডেন্ট করে ওই দিনই মারা যাবেন। যে মানে আমি আপনার কথা বলতেছি না, আমি জাস্ট তাদের কথা বলতেছি যারা হচ্ছে নর্মালি 150 সিসির বাইক নিয়ে এই মামাতে যে মামা জিপি এই সেই করতেছে, 4V নিয়ে উল্টায় পড়তেছে। নট অনলি 4V, আমি 4Vকে যে খারাপ বলতেছি শুধু তা না, নট অনলি 4V, বিভিন্ন রকম বাইক নিয়ে উল্টায় পড়তেছে, R15 নিয়ে উল্টায় পড়তেছে। তো সমস্যা হলো তাদের। তো তাদেরকে নিয়ম নীতিতে যখন আনতে পারবে, দেশটা যখন সিঙ্গাপুরের মতো শান্তশিষ্ট সুশীল হবে, তখন দেখবেন যে সিঙ্গাপুরে হাই সিসি বাইক আছে ভাই, কেউ ওরকম ভুম ভাম করতেছে না। একটা স্পেশাল ডে থাকে, একটা স্পেশাল রাইডের টাইম থাকে, তখন আসলে সবাই মজা করে।
বাট আমরা তো একটু অভদ্র হয়ে গেছি, এই জন্য আমাদের ভদ্রতা আনার ট্রাই করা হইতেছে। তারপরেও 375 আসলে অনেক ভালো ভালো বাইক সামনে আরও ঢুকতেছে, দু একটা ঢুকছে, এবং ঢুকলে আমরা আস্তে আস্তে আমরাও সভ্য হব, আমরাও ভালো ভালো বাইক পাবো এবং আমরাও ভালো ভালো বাইক চালাবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা যেটা, আমার V3 নিয়ে আজকে অনেক বেশি ভালো লাগতেছে। আজকের ভিডিওতে কোনো এডুকেশন নাই, শিক্ষামূলক কিছু নাই। আজকের ভিডিওতে কোনো চায়ের ব্রেক দেবো না, হয়তো কিছুই দেবো না। চা তো আমি খাবো, বাট ভিডিওতে হয়তো ওটা দেখাবো না। বাট আজকের ভিডিওটা ফুলফিল রাইডেরই থাক। অ্যান্ড মানে অন্যরকম একটা মজা লাগতেছে। অ্যান্ড বাইকটা খোলা জায়গায় ছিল, একটু ময়লা হয়ে গেছে, বাইকটাকে ওয়াশ দিতে হবে। অ্যান্ড বাইকটার ইঞ্জিনও একটু হালকা আওয়াজ, না আজকের তেলটা ভালো, কালকের তেলে ভ্যাট 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 আওয়াজ করতেছিল। হাই রেপ করলে ভ্যাট 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 ফ্যাট 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 আওয়াজ করতেছিল। আমি তো ভাবছি বাইকের ইঞ্জিন মনে হয় গেছে, কিন্তু আজকে পুরাই ওকে, গর্জন দিতেছে। তারপরে ওই বাইকটাকে একটা সার্ভিস দিব, যেহেতু অনেকগুলো সার্ভিস সেন্টার আমার ভালো পরিচিত আছে। বাইকটা আমি ফেরত দেই, আমার কাছে থাক আর যাই করি, একটা ভালো বাইক একটা ভালো সার্ভিস দেওয়া উচিত। দু একদিনের মধ্যে দেখি বাইকটাকে একটা সার্ভিস সেন্টারে নিয়ে একটা মাস্টার সার্ভিস যেটাকে আমরা বলি, ওরকম কিছু দিয়ে দিব। চলো একটু রাইডের মজা নেই। আরে কি চাপানটা চাপাইছে, তারপরেও বের হয়ে গেছি। ও মা, এটা যাবে বায়ে। কিরে ভাই, এত বাইক ভুম ভুম করে এটার উপরে উঠতেছে, ঘটনা কি? ওদের মনে হয় কোনো গেট টুগেদার আছে। সেই সেই আজকে রাস্তাটা মনে হয় ফাঁকা রাখছে স্পেশালি, যে আমি V3 নিয়ে আসবো। তুফান লাগছে, তুফান লাগছে ভাই, দিল শান্তি, পুরা দিল শান্তি হয়ে গেছে আজকে আমার। এই শেষ, শান্তি শেষ মোটামুটি। এয়ারপোর্টে যাওয়ার সময় যদি আপনি ঘুরে এয়ারপোর্ট যেতে চান, তাহলে এই খিলক্ষেতের পর থেকে আপনার শান্তি নষ্ট হয়ে যাবে। সেটা দিন হোক রাত হোক, 24 ঘন্টার যে টাইমে হোক। ভোরবেলাও দেখছি খিলক্ষেত রেলগেটে, মানে রেলগেট তো না, বাস স্ট্যান্ডে মোটামুটি বাসের যে ভিড় থাকে, এখানে আসার পর আপনাকে জ্যাম খাইতেই হবে একদম এয়ারপোর্ট পর্যন্ত। নো শান্তি ডু ফুর্তি, এগুলো নিয়ে চিন্তা, কি বলতেছি, নো শান্তি ডু ফুর্তি, নো চিন্তা ডু ফুর্তি, এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। আমরা চলেন এবার আস্তে ধীরে বের হয়ে যায়। আর আমার মনে হয় এই রাইডিং ভিডিও শেষ করার সময় চলে আসছে, কারণ হচ্ছে এবার যে জ্যামটা আমরা খাচ্ছি, এই জ্যামে আর আসলে দেখানোর মতো তেমন কিছু থাকবে না। সব দিকে ওরে ভাই, বামে সার্জেন্ট, আমি একদম ডানে চেপে যাই। বাইক আমার নামে না তো, এই কারণে ভয়টা লাগে। বাইক নিজের নামে সব কিছু পেপার টেপার ওকে থাকলে কোনো ভয় থাকে না, আর যখনই অন্যের নামে বাইক তখনই ভয়। যাক, তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি ছোট্ট একটা রাইড আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। প্লিজ সাবস্ক্রাইবটা করেন ভাই, 3.5 লাখে আটকে আছি, 4 লাখ কবে হবে? যাই হোক, তাহলে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.